ধরুন আপনি এয়ারপোর্টে ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। আপনার মতোই আরও যাত্রী সেই একই গন্তব্যস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তবে যদি এমন হয় কোনো নির্দিষ্ট একজনের গন্তব্যস্থল সবার থেকে আলাদা, তাহলে কি হবে? হ্যাঁ, এমনটাই হয়েছিল সাউথ কোরিয়ার এক ফ্লাইটে। 1971 সালের শীতকাল। সোকজো এয়ারপোর্ট থেকে একটি প্যাসেঞ্জার প্লেন যাত্রা শুরু করে গিম্পা শহরের উদ্দেশ্যে। সবাই প্রথম প্লেনে যাত্রা করতে পেরে খুবই আনন্দিত। তবে তাদের এই আনন্দ নিমিষেই আতঙ্কে পরিণত হয় যখন উড়তে থাকা প্লেনে হঠাৎ একটি বুম ব্লাস্ট হয়। প্লেনের পাইলট তার এক চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। আর এখন এই প্লেনে সেই আতঙ্ক বিশাল রূপ ধারণ করে। এটা জানার পর যে এই প্লেনটা হাইজ্যাক করা হয়েছে। তবে তাদের এই আতঙ্কের পেছনে রয়েছে আরও এক ভয়াবহ অতীত। কি হয়েছিল সেই ফ্লাইটে, আর কেনই বা এই হাইজ্যাক, তার সবটাই জানবো আজকের এই গল্পে। যে গল্প শুধু গল্প নয়, এক ভয়ঙ্কর সত্য ঘটনা, যে ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছিল পুরো সাউথ কোরিয়াতে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিল্মাইট এক্সপ্লেইনার। গল্প শুরু হয় 1969 সালে। এখানে আমরা দেখতে পাই গল্পের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র তাইইনকে, যে একজন কোরিয়ান বিমান সেনা। তাইন তার একজন জুনিয়রকে জেট প্লেন চালানোর বিভিন্ন রকম পদ্ধতির ট্রেনিং দিচ্ছে। এমন সময় তার কাছে অর্ডার আসে নর্থ কোরিয়ামুখী কোরিয়ান ফ্লাইটটিকে আটকানোর। ককপিটের পাশাপাশি যেতেই তাইন দেখতে পায় যাত্রীরা ব্যাকুল হয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। একজন ক্যাপ্টেনের সিট ফাঁকা, আর একজন চুপ করে বসে রয়েছে। তাইন তাকে ব্যাক করতে বললেও তার কাছে কোনো উপায় নেই, কারণ তাকে বন্দুকের আগায় বসিয়ে রেখেছে একজন হাইজ্যাকার। আসলে এই প্লেনটিকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে নর্থ কোরিয়ায়। হেড অফিস তাইনকে প্লেনের একটা ইঞ্জিনে শুট করার অর্ডার দেয়, কিন্তু প্লেনে এতগুলো যাত্রীর জীবনের কথা চিন্তা করে তাইন সেই অর্ডারটা পালন করতে পারে না। সে ককপিটের পাশাপাশি গিয়ে ক্যাপ্টেনকে বারবার বলতে থাকে প্লেনটিকে ঘুরিয়ে নিতে, আর তা না হলে তারা এই প্লেনের ইঞ্জিনে শুট করতে বাধ্য হবে। তবে এই প্লেনের ক্যাপ্টেন খুবই করুণ দৃষ্টিতে মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় এটা না করতে। আর তাইন এতগুলো যাত্রীর জীবনের কথা চিন্তা করে সেই শুট করার অর্ডারটা পালন করতে পারে না। অতঃপর বর্ডার পার করে সেই প্লেনটি চলে যায় নর্থ কোরিয়ায়। তাইনের এমন সিদ্ধান্তের জন্য হেড অফিস তাকে অনেক কথা শোনায়। তাইন বলে প্লেনটিকে হাইজ্যাক করা হয়েছিল, তাই পাইলটের কিছুই করার ছিল না। কিন্তু ওই সিনিয়র তার এসব কথা মানতে নারাজ। প্রায় 51 জন সাউথ কোরিয়ান তাইনের এই সিদ্ধান্তের জন্য এখন নর্থ কোরিয়ায় বন্দী রয়েছে। এই কারণে তাইনের জুনিয়রকে 1 মাসের জন্য সাসপেন্ড করে তাইনকে রিজাইন করতে বলে দেওয়া হয়। এরপর দেখা যায় ইয়ংডে নামক একজন যুবক আজ জেল থেকে মুক্তি পেল। আর এদিকে চাকরি চলে যাওয়ার পর তাইন স্ত্রীর সাথে তাদের বাড়িতে ফিরে যায়। তবে ঢোকার মুখেই দেখে গেটের সামনে লেখা আছে কমিউনিস্ট স্পাই। আর এটা লেখা হয়েছে সেই হাইজ্যাক হওয়া প্লেনটির পাইলটের সম্পর্কে। যদিও এসব মন্তব্যে তেমন আমল না দিয়ে তাইন দরজায় নতুন করে রং করে দেয়। রং করে দিয়ে সমাজের সমস্ত মন্তব্য বৃথা করে দেয়। এই বাড়িতে তাদের সাথে সেই পাইলটের স্ত্রী আর সন্তান থাকে। প্লেনটি নর্থ কোরিয়ায় চলে যাওয়ার পর থেকে তাইন তাদের সমস্ত দায়িত্ব নিয়েছে। এইসব ঘটনার বেশ অনেক দিন পরে কোরিয়া থেকে 50 জন লোকের মধ্যে 39 জনকে নর্থ কোরিয়া থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাকি 11 জনকে তাদের বিশেষ গুণ বা দক্ষতার জন্য নর্থ কোরিয়া থেকে ছাড়া হয় না। সেই দেশেই আটক করে রাখা হয় তাদেরকে। এই 11 জনের মধ্যে ছিল 7 জন সাধারণ প্যাসেঞ্জার, 2 জন ক্রুয়ের সদস্য আর বাকি 2 জন পাইলট। এই 11 জনের পরিবার আজ সেখানেই উপস্থিত ছিল, তাদের কাছের মানুষটার অবশেষে ফিরে আসার পথ চেয়ে। ওদের মধ্যে সেই পাইলটের স্ত্রীও উপস্থিত ছিল এক রাশ আশা নিয়ে, কিন্তু তাদের সেই আশা আর পূরণ হলো না। প্রতিটা পরিবার দুঃখে কান্নায় ভেঙে পড়ে। পরের দিন সকালের মধ্যেই এই সমস্ত খবর সারা দেশ জুড়ে হাইলাইট হয়ে যায়। খবরের মাধ্যমে এটাও জানা যায় নর্থ কোরিয়ান সরকার সেই হাইজ্যাকারকে 2 মিলিয়ন টাকাও নাকি অফার করেছে। অন্যদিকে ওই জেল থেকে ছাড়া পাওয়া ইয়ংডে শান্তভাবে দাঁড়িয়ে সেই পুরো খবরটা শোনে। 1টা বছর পার হয়ে যায়। তাইন এখন একজন পাইলট। বিমান সেনা থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই সে এই কাজটাই করছে। তবুও সে কখনোই একা কোনো ফ্লাইট ল্যান্ড করেনি। তাই তার কো পাইলট কিউসিক, যিনি ককপিটের ক্যাপ্টেন,
সে তাইনকে এই ব্যাপারে সাহায্য করার কথা দেয়। সামনে থেকে কেউ অপমান না করলেও তাইনের ওই একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাই তাকে মনে মনে দোষারোপ করে, পেছনে তার নামে কথা বলে। তেমন ভাবে আজ তার ক্রু মেম্বাররাও তার পেছনে কথা বলছে। এদিকে যাত্রীরা অধীর আগ্রহে এয়ারপোর্টে অপেক্ষা করছে। বাকি আরো যাত্রীদের মতোই ইয়ংডেও সেখানে উপস্থিত রয়েছে। সে একাই জার্নি করছে, তাই এয়ারপোর্টে বসে থাকা একটা বাচ্চা ছেলের সাথে কথা বলার চেষ্টা করছিল, যাতে বন্ধুত্ব করে জার্নিটা একসাথে করা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছেলেটি তার থেকে দূরে সরে যায়। এমন সময় তাইন আর কিউসিক ফ্লাইটের আগে একসাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিল। কিউসিক তাইনকে ভরসা যোগায় আর তাকে এগিয়ে যাওয়ার জন্য সাহস দেয়। সে বলে, যদি সেদিন তাইন ইঞ্জিনে গুলিটা করতে পারত তাহলে হয়তো ঘটনাটা অন্যরকম হতো, কারণ দিনের শেষে শুধুমাত্র রেজাল্টটাই ম্যাটার করে। এরপর ফ্লাইটের টাইমে গেটটা খোলা মাত্রই সমস্ত মানুষ তাড়াহুড়ো করে প্লেনের দিকে ছুটে আসে, শুধুমাত্র তাদের পছন্দের সিটটা দখল করার জন্য। কেউ কেউ তাতে সাকসেসফুলও হয়, আবার কেউ কেউ হয় না। যেখানে একসাথে এতগুলো মানুষের সমাগম হবে, সমস্যা তো সেখানে হবেই। টেক অফ করার আগে দেখা যায় একজন বয়স্ক ভদ্রমহিলার কাছে একটা মুরগি রয়েছে। এই নিয়ে বাকি সমস্ত যাত্রীরা প্রবল অভিযোগ জানাতে শুরু করে। ফ্লাইটে কোনো পশু প্রাণীকে নিয়ে যাত্রা করাটাও নিয়মের বাইরে, আর তাই এই ঝামেলার কোনো সুরাহা হচ্ছিল না। কথা কাটাকাটি এত দূর গড়ায় যে দুজন ক্রু মেম্বার ওকসুন এবং মার্শালও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। তখন বাধ্য হয়ে তাইন বেরিয়ে আসে। বাকি যাত্রীদের বুঝিয়ে ইয়ংডের পাশে বয়স্ক ভদ্রমহিলার বসার ব্যবস্থা করে দেয়। সবকিছু ঠিকঠাকভাবে সেট হয়ে যাওয়ার পর প্লেন অবশেষে টেক অফ করে, আর এরপর যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। বয়স্ক ভদ্রমহিলা ইয়ংডেকে বলে সে তার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। মেয়ের শরীর খারাপ, তাই এই জন্যই সেই চিকেনটাকে সেখানে নিয়ে যাচ্ছে। এরপর সে ইয়ংডের কাছে জানতে চায় সে একা কেন ট্রাভেল করছে। তখন ইয়ংডে জানায় তার মা মারা গেছে, এখন সে তার দাদার সাথেই থাকবে। যখন সে শহরের বাইরে ছিল তখন তার মা খেতে না পেরে মারা গিয়েছে। এত কম বয়সে নিজের হাতেই তার মায়ের শেষ কাজটা তাকে করতে হয়েছে। পাশাপাশি তাইনকে আজ কিউসিক একাই ল্যান্ড করানোর অনুমতি দেয়। সে বলে, আমার জীবনের দায়িত্বটা আজ তোমার উপর। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই যাচ্ছিল, তবে হঠাৎই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। যদিও প্রথম থেকেই এই ইয়ংডেকে একটু সন্দেহজনক লাগছিল, তবুও ব্যাপারটা যে এত বড় রূপ নিবে তা একদমই আশা করিনি। ওকসুন আর মার্শাল যখন যাত্রীদেরকে খাবার ডিস্ট্রিবিউট করছিল, সেই সময় ইয়ংডে হঠাৎ করে নিজের সিট থেকে উঠে ওই বয়স্ক ভদ্র মহিলাকে বলে ওঠে, তোমার মেয়ের সাথে দেখা হতে অনেক দেরি হতে চলেছে। আর এই কথা বলেই সে পাইলট কেবিনের গেটে জ্বলন্ত বোমা লাগিয়ে দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই এই উড়ন্ত প্লেনে দুটো ব্লাস্ট হয় এবং প্লেনের মেঝেতে বড় গর্ত হয়ে যায়, যার ফলে সজোরে হাওয়া ভেতরে ঢুকতে থাকে। আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ক্যাপ্টেনের চোখ থেকে ঝরতে থাকে রক্ত, আর এমনকি আকস্মিক বিস্ফোরণের ফলে বিমান তার দিক হারিয়ে ফেলে। বর্তমান যা পরিস্থিতি তাতে বিমানটি ক্র্যাশ করে যাবে যে কোনো সময়, কারোর কিচ্ছু করার নেই। বিমানটি দ্রুত বেগে নিচের দিকে পড়তে থাকে, এমনকি বিস্ফোরণের ফলে যাত্রীরা সবাই অজ্ঞান হয়ে পড়েছে। কিন্তু তাইন তার হাল ছাড়ে না, তার প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় বিমানটিকে বাঁচানোর। আর এভাবেই বিমানটি ক্র্যাশ হতে গিয়ে আবারও ভেসে ওঠে শূন্যের দিকে। ঠিক তখনই ইয়ংডে তাইনকে বোমা হাতে নিয়ে হুমকি দেয়, সমুদ্রের দিকে প্লেনটাকে নিয়ে যেতে বলে। যদি তার কথা শোনা হয় তবে এই প্লেনের সবাই বাঁচবে। কিন্তু তাইন সবার আগে প্লেনের ভেতরে অর্থাৎ কেবিনের পরিস্থিতি চেক করতে চায়। ইয়ংডে তাইনকে উঠতে দিতে একেবারেই রাজি হচ্ছিল না, তবে ক্যাপ্টেনের কথায় সে তাইনকে বেরোতে দেয়। তাইন বাইরে বেরিয়ে আগে প্লেনের মেঝেতে হয়ে থাকা গর্তটা চাপা দেওয়ার চেষ্টা করে। ওকসুনকেও বলে দেয় প্লেন হাইজ্যাক হয়েছে, যাত্রীদের সুরক্ষার দায়িত্ব এখন তার উপরে। আর মার্শালের কাছে থাকা বন্দুকটা সে যদি খুঁজে পায় তবে সেটা যেন সে ঠিক জায়গায় সরিয়ে ফেলে। ঠিক যেখানে বিস্ফোরণটা ঘটেছে তার পাশেই বসে থাকা লোকটি প্রচন্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চিকিৎসার জন্য তাইন যাত্রীদের মধ্যে কোনো ডক্টর বা নার্স রয়েছে কিনা সেটির খোঁজ করতে থাকে। এমন সময় ক্যাপ্টেন ইয়ংডেকে জিজ্ঞেস করে ঠিক কোন উদ্দেশ্যে সে এসব করছে, এটাকে পলিটিক্যাল নাকি টাকা পয়সার জন্য। সে সঠিক কোনো উত্তর না দিয়ে ক্যাপ্টেনকে বলে বিমানটি নিয়ে যেতে। ক্যাপ্টেন আবারও জানতে চায় এটা তার হোম টাউন কিনা,
কিন্তু ইয়ংডে কোনো উত্তর দেয় না, বরং যাত্রীরা যখন ভয়ে আশঙ্কায় চিৎকার চেঁচামেচি করছে যে তারা আদৌ কোথায় যাচ্ছে, তারা আদৌ ঠিকঠাক পৌঁছাবে কিনা, এই সব কিছু নিয়েই যখন তারা তাইনকে প্রশ্ন করছে, তখনই ইয়ংডে সবার মাঝে ঘোষণা করে দেয় এই প্লেনটি সোজা নর্থ কোরিয়া যাবে। সবাই আতঙ্কে শিউরে ওঠে। এমন সময় ক্যাপ্টেন চেষ্টা করছিল এই হাইজ্যাকিং এর বার্তাটা হেডকোয়ার্টারে পৌঁছে দেওয়ার, কিন্তু ইয়ংডে এসে তার হেডসেটটাই নষ্ট করে দেয় আর তার অনুমতি ছাড়া রেডিও বার্তা ব্যবহার না করার হুমকি দেয়। তার সিদ্ধান্ত মেনে নিয়ে তাইনও নিজের হেডসেটটাকে খুলে রাখে। তবে ক্যাপ্টেনকে এভাবে ক্ষতিগ্রস্ত দেখে ওকসুনকে ডেকে পাঠায় ফার্স্ট এইডের জন্য। ক্যাপ্টেন ইয়ংডের কাছে জানতে চায় সে নর্থ কোরিয়া যাওয়ার জন্য এত উদ্বিগ্ন কেন। উত্তরে ইয়ংডে বলতে থাকে সেখানেও তো মানুষ বাস করে, আর তার দাদা ঠিক এভাবেই প্লেন হাইজ্যাক করে নিয়ে গিয়েছিল বলে আজ নর্থ কোরিয়ায় সে ন্যাশনাল হিরো হয়েছে। পাইলটদের সামনেই সে একটা খবরের কাগজের আর্টিকেল আটকে দিয়ে বলে এই প্লেনটাকেও ঠিক সেখানেই নিয়ে যেতে, আর সেখানে নিয়ে যেতে পারলে আমিও 2 মিলিয়ন পাবো, আমিও নর্থ কোরিয়ার ন্যাশনাল হিরো হয়ে যাব। এই বলেই ইয়ংডে আবারও প্যাসেঞ্জারের ক্যাবিনে চলে যায়। দুজন যাত্রীর সাহায্য নিয়ে সে মার্শালকে দড়ি দিয়ে বেঁধে দেয়। দুজন পুরুষ পাইলটের মধ্যে একজন অলরেডি ক্ষতিগ্রস্ত আর একজন প্লেনটিকে চালনা করছে। যাত্রীরা সবাই ভয়ে চুপ, আর দুজন ক্রু মেম্বারের মধ্যে একজন মহিলা, তাই ইয়ংডেকে আঘাত করার জন্য শুধু মার্শালই ছিল। এজন্যই সে মার্শালকে দড়ি দিয়ে বেঁধে দেয়। যদিও তার এই ধারণাটা ভুল। যাত্রীদের মধ্য থেকে একজন মধ্যবয়স্ক পুরুষ ঠিক করেছিল কয়েকজনের সাহায্য নিয়ে সে ইয়ংডের উপর আক্রমণ করবে। এরপর সুযোগ বুঝে ওই ভদ্রলোক ইয়ংডের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে প্রায় আটকেই ফেলেছিল। সে পাশের লোককে ডাকতে থাকে তাকে সাহায্য করার জন্য, তবে সেই মুহূর্তে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তাদের মধ্যে বেশ অনেকক্ষণ হাতাহাতি চলে। তখন হঠাৎই ইয়ংডের হাতে মার্শালের বন্দুকটা এসে পড়ে। ওই ভদ্রলোক ভয়ে পিছিয়ে যায়, আর ইয়ংডে ওই ভদ্রলোককে যাচ্ছে তাই ভাবে মারতে থাকে। অবশেষে তাইন নিজের সিট ছেড়ে ছুটে আসে সেই লোকটিকে বাঁচাতে। হাত জোর করে বারবার মিনতি করতে থাকে যাতে সে প্যাসেঞ্জারদের কোনো ক্ষতি না করে। তারা প্রায় বর্ডারের কাছে চলে এসেছে। ইয়ংডে তবুও শান্ত হয় না। তখন সেই বয়স্ক ভদ্র মহিলাও মিনতি করে তাকে থামানোর চেষ্টা করে, আর তাইন তার কথা অনুযায়ী হাঁটু গেড়ে বসে তার কাছে আকুতি মিনতি করতে থাকে প্যাসেঞ্জারদের সুস্থতার উদ্দেশ্যে। তবে লোকটির ওপর থেকে তার রাগ কমে না। এরপর তাইন সিটে ফিরে গিয়ে ফুয়েলের বিটারটাকে ভেঙে দেয়, আর পাশাপাশি ঘোষণা করে দেয় যে তারা নর্থ কোরিয়ার বর্ডারে ঢুকতে চলেছে। সমস্ত প্যাসেঞ্জার যেন তাদের আইডিটাকে নষ্ট করে দেয় বা জমা দিয়ে দেয়, যাতে তাদের কোনো সাউথ কোরিয়ান আইডেন্টিটি প্রুফ নর্থ কোরিয়ান সরকারের হাতে না পড়ে। ইয়ংডে 2 ক্যাপ্টেনের মাঝে বসে রয়েছে। সে তার অতীতের কথা ভাবছে। তার দাদা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার ফলে তাদেরকে কত কি ভুগতে হয়েছে। ইয়ংডে তার বয়স্ক মাকে নিয়ে অনেক দরিদ্রতার মধ্যেই থাকত, কিন্তু পুলিশ বারবার তাদের বাড়িতে আসতো। ইয়ংডেকে বলতো নর্থ কোরিয়ার তার দাদার সাথে নাকি তার যোগাযোগ রয়েছে। একদিন এই মিথ্যা অভিযোগেই তাদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে ধরে নিয়ে যায় জেলে। ইয়ংডে জেল থেকে ফিরে এসে নিজের চোখের সামনে মাকে অনাহারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছে। এমনকি তার দেহে সৎকারটুকুও কেউ করেনি। এত কষ্ট পেয়ে অবশেষে ইয়ংডে এই পথ অবলম্বন করেছে। এমন সময় মার্শাল প্যাসেঞ্জারদেরকে ওর হাতটাকে খুলে দিতে বলে, যাতে সে ইয়ংডের সাথে লড়াই করতে পারে। সবার নজর এড়িয়ে একজন উঠে এসে তার হাতটা খুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও সে ব্যর্থ হয়। এদিকে তাইন ইয়ংডেকে বোঝায় তারা নর্থ কোরিয়ায় পৌঁছে গেছে, আর ফুয়েলও শেষ হয়ে এসেছে, তাই এইখানেই ল্যান্ড করতে হবে। কিন্তু ইয়ংডে কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলে তারা এখনো নিজেদের দেশেই আছে, আর ওই পাইলট তাকে বোকা বানানোর চেষ্টা করছে। সে সাথে সাথেই একটি বোমার পিন খুলে দিয়ে ওই বোমাটিকে একটি মাইনরের হাতে ধরিয়ে দেয়, আর তাকে টানতে টানতে নিয়ে যায় তাইনের কাছে। সে তাইনকে হুমকি দেয় যদি সে এখনই টেক অফ না করে তাহলে সেই বাচ্চাটিকে মেরে ফেলবে, আর এই বোম ব্লাস্টে পুরো প্লেনের সমস্ত যাত্রীরাই মারা যাবে। বাধ্য হয়ে তাইনকে আবারও টেক অফ করতে হয়, আর ইয়ংডেকে এমন বোকা বানানোর শাস্তি স্বরূপ সে তাইনের পায়ে গুলি চালিয়ে দেয়। ইয়ংডে তাকে বোঝাতে থাকে তারা একসাথে নর্থ কোরিয়া যেতে পারে, সেখানে গিয়ে তারা বিলাসবহুল জীবন কাটাতে পারবে।
এই সামান্য যাত্রীগুলোর জন্য তাইনের এত ভাবার কোনো মানেই হয় না। তাইন তার সমস্ত প্রস্তাবে রাজি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। পরিবর্তে সে শুধু চায় প্যাসেঞ্জারদেরকে যেন কোথাও সুরক্ষিতভাবে নামিয়ে দেওয়া হয়, কারণ একবার যদি তারা নর্থ কোরিয়ায় ঢুকে যায় তবে সেখান থেকে ফেরত আসার পরেও এই দেশের কেউ তাদেরকে আগের নজরে দেখবে না। তাদের সামাজিক জীবন নষ্ট হয়ে যাবে, ঠিক যেভাবে ইয়ংডের জীবনটা হয়েছে। প্রথমত সে মনে করেছিল তাইন তাকে বোকা বানাচ্ছে, কিন্তু যখন তাইন বলল তুমি তোমার দাদার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিচ্ছ, আমিও নিতে রাজি আছি, শুধু তার আগে এই প্যাসেঞ্জারদের সুরক্ষিতভাবে নামিয়ে দেওয়া হোক। ইয়ংডে তাইনের এই কথায় কিছুটা হলেও ভরসা করতে শুরু করেছিল। তবে হঠাৎই তখনই সাউথ কোরিয়ান এয়ারফোর্সের দুটো জেট প্লেন তাদের প্লেনের দুপাশে চলে আসে। যেহেতু তারা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে, তাই তাদের পুনরায় ফিরে যাওয়ার জন্য অর্ডার দেওয়া হয়। শেষবার যে হাইজ্যাকটা হয়েছিল সেই মিশনে তাইনের সাথে যেই জুনিয়রটা ছিল আজও সেই জুনিয়রই রয়েছে। আজও সে ওই একই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। তারা তাইনকে দেখে সে বারবার ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু ইয়ংডে তাকে কিছুতেই তা করতে দেয় না। গতবারেও এই একইভাবে হাইজ্যাকটা হয়েছিল, তবে এবারের ঘটনা অনেকটাই আলাদা, কারণ নর্থ কোরিয়ান এয়ারফোর্সরাও বর্ডারের দিকে এগিয়ে আসছে। অতএব তাদের কোনো একটা ভুল সিদ্ধান্ত দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু করে দিতে পারে। অর্ডার না শোনায় সাউথ কোরিয়ান এয়ারফোর্স তাদের প্লেনের উপর ফায়ারিং শুরু করে দেয়। এতে ইয়ংডেও ক্ষতিগ্রস্ত হয়, তবুও সে পাইলটদের মাথায় বন্দুক ধরে রাখে, তাদেরকে বাধ্য করে নর্থের দিকে এগিয়ে যেতে। তখন তাইনের জুনিয়র বুঝতে পারে যে এই প্লেনটাও হাইজ্যাক হয়েছে, আর তাই হেড অফিস থেকে পাওয়া শুটের অর্ডারটা সে উইথড্রল করতে বলে। তবে গতবারের মতো একই ভুল অপরজন করতে চায় না, তাই সে উইথড্রয়ালের সম্মতি দেয় না। প্রতিটা ফায়ারিংকে ডজ করতে করতে তাইন সীমান্তের দিকে এগিয়ে যায়, একেবারে হুবহু 1969-এর প্রতিচ্ছবি। তবে পরিণতিটা এখান থেকেই পাল্টে যায়। তাইন ককপিটের নোজ একেবারে সীমান্তের সামনে থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি পাল্টে দেয়। একজন মানুষ নিজের কাজে ঠিক কতটা দক্ষ হলে তবেই এমনটা করতে পারে, আর এতে সেই প্লেনটি যেন পুরো আপসাইড ডাউন হয়ে যায়। আর এই জন্যই প্লেনে দাঁড়িয়ে থাকা ইয়ংডে নিচে পড়ে যায়। সে বহুবার চেষ্টা করতে থাকে ককপিটের সামনে আসার জন্য, তবে সে কোনোভাবেই আসতে পারে না। এরপর প্লেনটিকে ঠিকঠাক পজিশনে এনে ক্যাপ্টেনের হাতে দায়িত্ব ছেড়ে তাইন উঠে যায় ইয়ংডেকে আটকাতে। তাদের মধ্যে চলতে থাকে অনেক হাতাহাতি। ঠিক এমন সময় মার্শাল পেছন থেকে ইয়ংডের ওপর গুলি চালায়। তাইনের কাছেও এটা খুবই অপ্রত্যাশিত ছিল। সে সাথে সাথে বলতে থাকে, আমরা প্রথমে তোমার চিকিৎসার ব্যবস্থা করব, তোমাকে বাঁচতেই হবে। তুমি নিশ্চয় চাও না যে তোমার মতো আর বাকিদের জীবনগুলো কষ্টের হোক। তোমার দাদার একটা ভুলের জন্য সমাজ থেকে তুমি যেই কষ্টগুলো পেয়েছো, সেই একই কষ্ট যেন প্যাসেঞ্জারদের জীবনে না আসে। তখন ইয়ংডে ফিরে দেখে সবার দিকে। হয়তো তার মনেও অনুশোচনা এসেছিল, হয়তো সেও আবারও সুস্থ জীবনে ফিরে যেতে চাচ্ছিল। তাই জন্যই সে আরেকবার তাইনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু মার্শাল আর কোনো রকমের ঝুঁকি নিতে রাজি নয়, তাই তার আরেকটা গুলিতে ইয়ংডের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। তার সাথেই দেখা যায় তার চোখের কোণ থেকে গড়িয়ে পড়ছে জল। হয়তো এটা তার অনুতাপেরই কান্না। তবে এমন সময় তার হাতে থাকা সেই বোমটি ছিটকে পড়ে যাওয়ায় আবার জ্বলে ওঠে। তাই সবাইকে বাঁচাতে নিজেই ঝাঁপিয়ে পড়ে ওই বোমাটির ওপর। আর ওই প্রবল বিস্ফোরণের আঘাতে তাইন সম্পূর্ণ রক্তাক্ত হয়ে যায়। তার একটা হাত পুরো ক্ষতবিক্ষত হয়ে যায়, মাথা থেকে ঝরতে থাকে রক্ত। সম্পূর্ণ দিক বিদিক শূন্য হয়ে যায় তার। তবুও বিশ্রাম করার সময় তার হাতে এখন নেই। যাত্রীদের মধ্য থেকে একজন তার হাতে ব্যান্ডেজ করে দেয়, আর মার্শাল একটা পেইন কিলারের ইনজেকশন তার গায়ে ইনজেক্ট করে দেয়। এই অবস্থাতেও তাইন ফিরে যায় তার পাইলটের সিটে। ক্যাপ্টেন হাইজ্যাকারের মৃত্যুর খবর জানিয়ে নিকটবর্তী ইমার্জেন্সি ল্যান্ডের লোকেশন চেয়ে নেয়, আর সেই অনুযায়ী এগোনোর চেষ্টা করে। তাইন যাত্রীদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের বার্তাটা ঘোষণা করে দেয়। সাথে সাথে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে না পারার জন্য ক্ষমাও চেয়ে নেয়। তাইন বুঝতে পারে প্লেনের ল্যান্ডিং হুইলটা কাজ করছে না। তখন সমস্ত যাত্রীরা একসাথে হয়ে ম্যানুয়াল সুইচে দড়ি বেঁধে সবাই মিলে টেনে সেই ল্যান্ডিং হুইলটাকে ঠিক করে। তবে বিপদ এখনও কাটেনি, ইঞ্জিনের ফুয়েল ফুরিয়ে গেছে। পাশাপাশি এত গভীর ক্ষত হওয়ার পরেও তাইন প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছিল সকলকে রক্ষা করার।
আস্তে আস্তে সেও নিস্তেজ হয়ে পড়ে। হঠাৎ করেই তাইনের চোখের সামনে তার স্ত্রীর স্মৃতি ভেসে ওঠে। শেষবার হাইজ্যাকিং এর ঘটনার পরে সে যখন আত্মগ্লানিতে ভুগছিল তখন তার স্ত্রী তার পাশে ছিল, তাকে মনে করিয়ে দিয়েছিল তাইন সবসময় তার নিজের কর্তব্য পালন করেছে। আর এই দৃশ্যই আবারও তাইনের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। তাদের প্লেনে ফুয়েল নেই, তারা আর ভালোভাবে ল্যান্ড করতে পারবে না, তাদের গ্লাইডিং করেই ল্যান্ড করতে হবে। এরপর সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এত বড় ঝুঁকি মাথায় নিয়ে শেষ পর্যন্ত তাদের চিহ্নিত করা জায়গার উপরে সেই প্লেনটি থামে। প্রতিটা মানুষ সুস্থভাবে বেঁচে বিমান থেকে বেরিয়ে আসে। শুধু পড়ে থাকে দুটো নিথর দেহ, তাইন এবং ইয়ংডে। ক্যাপ্টেনের গাইডেন্সে তাইনের প্রথম সেফ ল্যান্ডিং আজ সাকসেসফুল হলো। মোট 58 জন যাত্রীর সাথে ক্রু মেম্বার এবং ক্যাপ্টেন সবাই জীবিত। তাইন নিজের চোখে সেটা দেখল, কিন্তু ক্যাপ্টেনের মুখে বাহবাটা আর সে শুনতে পারল না। সমস্ত ক্ষত সহ্য করার পর নিজের সমস্ত কর্তব্য শেষ করে তবেই চোখ বুঝল কো পাইলট তাইন। সে তার জীবনের প্রথম সেফ ল্যান্ডিং করে এই পৃথিবী থেকে বিদায় নিল। তাইনের এই আত্মত্যাগ, কর্তব্যের প্রতি অনর্থ থাকার কাহিনী এবং 58 জন যাত্রী, ক্রু মেম্বার এবং ক্যাপ্টেন সহ সবাইকে জীবিত বাড়ি পৌঁছে দেওয়ার কাহিনী সাউথ কোরিয়ান কমার্শিয়াল ফ্লাইটের ইতিহাসে সর্বদা স্মরণীয় হয়ে আছে। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান।